ভারতীয় রাজ অর্থনীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো ভারত আর আমেরিকার মধ্যেকার এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি নিয়ে। ২০২৬ সালের সেই চুক্তি যা কিনা দুটো দেশের সম্পর্ককে একেবারে নতুন একটা দিকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন একদম সোজা সাপটা শুরু করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো যে মার্কিন শুল্কের দেওয়ালটা ভারতীয় পণ্যের ওপর প্রায় ৫০% পর্যন্ত উঠে গিয়েছিল, সেটাই হঠাৎ করে নেমে চলে এলো মাত্র ১৮%। কি করে হলো এই অবিশ্বাস্য পরিবর্তনটা, আর এর আসল প্রভাবটা ঠিক কতটা গভীর হতে চলেছে? আজকের এই আলোচনায় আমরা কয়েকটা খুব জরুরি বিষয় দেখব, যেমন কিভাবে একটা প্রায় লাগতে বসা বাণিজ্য যুদ্ধকে এড়ানো সম্ভব হলো, এই ২০২৬-এর চুক্তির ভেতরে ঠিক কি আছে, ভারতের আত্মনির্ভর স্ট্র্যাটেজি এখানে কি ভূমিকা নিল, আর এর পেছনের ভূ রাজনীতিটাই বাকি। সবশেষে কথা বলবো ভবিষ্যতের মিশন 500 নিয়ে। পুরো ছবিটা পরিষ্কারভাবে বুঝতে হলে কিন্তু শেষ পর্যন্ত থাকতেই হবে। তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি। প্রথমে বুঝতে হবে সেই সংকটময় পরিস্থিতিটা যেখান থেকে এই চুক্তির জন্ম। ব্যাপারটা শুরু হয়েছিল ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে। আমেরিকা যখন তার রেসিপ্রোকাল ট্রেড নীতি নিয়ে এলো, তখন থেকেই ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কে একটা টানাপোড়েন তৈরি হতে শুরু করে। এর মধ্যে অপারেশন সিন্দুর আর ভারত যে রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছিল, এই দুটো ঘটনা পরিস্থিতিকে বলা যেতে পারে একেবারে খাদের কিনারায় নিয়ে যায়। ফল, মার্কিন শুল্ক গিয়ে দাঁড়ায় ভয়ঙ্কর ৫০%। আর ঠিক তারপরে ২রা ফেব্রুয়ারি ২০২৬ ফেজ 1 চুক্তি ঘোষণা করা হয়। আর এই চুক্তি শুল্ককে নামিয়ে আনে ১৮%। একটা বাণিজ্য যুদ্ধকে কোনো মতে ঠেকানো গেল আর কি। আচ্ছা, এবার তাহলে চুক্তির একদম ভেতরে ঢোকা যাক। দেখি ঠিক কি বিষয় আছে এর মধ্যে। ভারতের জন্য বড় জয় কোনগুলো, আর কোন জায়গাগুলোয় এখনও কিছুটা প্রশ্নচিহ্ন রয়ে গেছে। এই টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ভালো করে দেখুন, এই যে নতুন ট্যারিফ ১৮%, এর ফলে ভারত তার প্রতিবেশীদের থেকে কতটা এগিয়ে গেল। চীনের ওপর যেখানে ট্যারিফ ৩৪ থেকে ৫০% বা তারও বেশি, সেখানে ভারত মাত্র ১৮% দিচ্ছে। ভাবুন একবার, ভিয়েতনাম বা বাংলাদেশের থেকেও কম, এমনকি পাকিস্তানের থেকেও। এটা ভারতের জন্য একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। হার্লে ডেভিডসনের ব্যাপারটা তো আমরা সবাই কম বেশি শুনেছি, তাই না? আমেরিকার দিক থেকে সবসময় বলা হয় যে ভারতের অনেক ট্যারিফের জন্যই নাকি ওরা বাজার ছেড়েছিল। কিন্তু আসল গল্পটা কি সত্যিই এত সহজ? ভারতীয় বাজারের বাস্তবটা যদি দেখি, তাহলে দেখব এখানকার ক্রেতারা কিন্তু বেশি মাইলেজ দেওয়া বাইক খোঁজেন, আর হার্লের স্থানীয়ভাবে ম্যানুফ্যাকচারিং না করাটাও একটা বড় সমস্যা ছিল। হ্যাঁ, ট্যারিফ একটা ফ্যাক্টর তো ছিলই, কিন্তু ওটাই একমাত্র কারণ ছিল না। এবার আসি মেডিকেল ডিভাইসের কথায়। এখানে দেখুন বাণিজ্য ঘাটতিটা কত বড়। ২০২৩-২৪ সালে ভারত আমেরিকা থেকে ইম্পোর্ট করেছে প্রায় $১.৫ বিলিয়ন জিনিস, আর উল্টোদিকে এক্সপোর্ট করেছে মাত্র $৭১৪ মিলিয়ন। বিশাল ফারাক। ঠিক এই জায়গাটাতেই এই ১৮% ট্যারিফটা একটা ন্যাশনাল গেম চেঞ্জার হতে পারে। কারণ গোটা বিশ্ব এখন চায়না +1 স্ট্র্যাটেজির কথা ভাবছে, আর ভারতের কাছে এটা একটা বিরাট সুযোগ। তবে এই চুক্তির সবচেয়ে স্পর্শকাতর জায়গাটা হল কৃষি। দেখুন, ভারত কিন্তু তুলোর ওপর ইম্পোর্ট ডিউটি একেবারে 0 করে দিয়েছে, যা টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য ভালো। কিন্তু দেশের প্রায় ৮০ কোটি ক্ষুদ্র কৃষকের স্বার্থ রক্ষা করার জন্য ডেইরি প্রোডাক্ট বা শস্যের মতো কিছু ক্ষেত্রে কিন্তু আমেরিকা 0 ট্যারিফ পণ্যের জন্য বাজারটা এখনও খোলা হয়নি। এটা ভারতের জন্য একটা খুবই ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত। তো এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, এর পেছনের ভাবনাটা কি? এটা বুঝতে হলে আমাদের ভারতের মূল পলিসিটা দেখতে হবে। আত্মনির্ভর ভারত শব্দটা আমরা এখন প্রায়ই শুনি, তাই না? কিন্তু অনেকে এটাকে ভুল বোঝেন, ভাবেন এর মানে হয়তো দুনিয়া থেকে নিজেদের গুটিয়ে নেওয়া। আসলে কিন্তু তা নয়। এর আসল উদ্দেশ্য হলো দেশের ভেতরে ম্যানুফ্যাকচারিং বাড়িয়ে সম্পদ আর ভ্যালু তৈরি করা, যাতে ভারত যখন বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে, তখন সেটা একটা দুর্বলতার জায়গা থেকে নয়, বরং একটা শক্তির জায়গা থেকে করতে পারে। এই যে বাণিজ্য চুক্তিটা, এটাকে কিন্তু শুধু টাকা পয়সা বা অর্থনীতির দিক থেকে দেখলে হবে না। এর পেছনে একটা বিশাল ভূ রাজনৈতিক খেলাও আছে, আর সেটাই এই চুক্তিটাকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। দেখুন, ইন্ডো প্যাসিফিক অঞ্চলে চীনের বাড়তে থাকা প্রভাবকে ব্যালেন্স করা আর ভারত মার্কিন জোটকে আরও শক্তিশালী করা, এই চুক্তির একটা বড় উদ্দেশ্য কিন্তু এটাই। এই পুরো এলাকাটার স্থিতিশীলতা আর একটা নিয়ম মেনে চলা ব্যবস্থা বজায় রাখা দুটো দেশের জন্যই খুব জরুরি। 3টে বড় ভূরাজনৈতিক কারণ এই চুক্তিটাকে বাস্তবে রূপ দিয়েছে। ১ নম্বর, ২০২৫ সালের মে মাসের অপারেশন সিন্দুর। সেই সময় আমেরিকা কিন্তু বাণিজ্যকে একটা লিভারেজ হিসেবে ব্যবহার করেছিল। ২ নম্বর, ভারত রাজি হয়েছে রাশিয়া থেকে তেল কেনা কমাতে এবং আমেরিকা ও অন্য সাপ্লায়ারদের দিকে ঝুঁকতে। আর ৩ নম্বর হল আইসিইটি আর কম্প্যাক্ট এর মতো উদ্যোগের মাধ্যমে ডিফেন্স বা প্রতিরক্ষা সম্পর্ককে আরও মজবুত করা।
এই যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এটা মূলত 3টে পিলারের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত ডিফেন্স কোপ্রোডাকশন, মানে জ্যাভলিন মিসাইল বা স্ট্রাইকার গাড়ির মতো জিনিস একসাথে তৈরি করা। দ্বিতীয়ত সেমিকন্ডাক্টর সাপ্লাই চেনকে সুরক্ষিত করার জন্য TRUS ট্রাস্ট ইনিশিয়েটিভ। আর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ, 2025 সালের যুগান্তকারী SHANT আইনের মাধ্যমে নিউক্লিয়ার কোঅপারেশন। এই শান্তি আইনটা কিন্তু ভারতের নিউক্লিয়ার সেক্টরে একটা বিরাট পরিবর্তন এনেছে। ভাবুন, 1962 সালের আইন অনুযায়ী এই সেক্টরটা ছিল পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে, আর এখন এই নতুন আইনে প্রাইভেট, এমনকি বিদেশি মালিকানারও রাস্তা খুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাপ্লায়ার্সদের লায়াবিলিটি বা দায়বদ্ধতার বিষয়টাকেও আন্তর্জাতিক নিয়মের সাথে মেলানো হয়েছে। এর ফলে মার্কিন কোম্পানিগুলোর জন্য ভারতে বিনিয়োগ করাটা অনেক সহজ হয়ে যাবে। বেশ, তাহলে এত সব কিছুর পর ভবিষ্যতের রাস্তাটা ঠিক কিরকম দেখাচ্ছে চলুন দেখি। লক্ষ্যটা কতটা বড় রাখা হয়েছে। লক্ষ্যটা সত্যিই বিশাল। নাম দেওয়া হয়েছে মিশন 500, মানে 2030 সালের মধ্যে দুদেশের মধ্যেকার বাণিজ্যকে $500 বিলিয়ন পৌঁছে দেওয়া। এটা নিঃসন্দেহে একটা অসম্ভব বড় লক্ষ্য, যা ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কের একটা নতুন যুগের সূচনা করছে। তবে হ্যাঁ, এই লক্ষ্যে পৌঁছানোর আগে এখনও কিছু কাজ বাকি আছে। চুক্তিটা এখন ফাইনাল স্টেজে আছে। ভারতের ট্যারিফ কমানোর বিষয়টাকে আইনিভাবে পাকা করার জন্য একটা বাইন্ডিং এগ্রিমেন্ট সই হবে সম্ভবত 2026 সালের মার্চ মাসের মধ্যেই। তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, এই যে চুক্তিটা হলো, এটা কি শুধুই একটা সাময়িক যুদ্ধবিরতি, যেখানে দুটো দেশ নিজেদের সুবিধার জন্য একটু আপোস করল, নাকি এটা সত্যি 21 শতকের ভূ রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী আর কৌশলগত জোটের আসল শুরু? উত্তরটা বোধহয় সময়ই দেবে। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। ভারত আর বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতির উপর এরকম আরও গভীর বিশ্লেষণের জন্য ভারতীয় রাজ অর্থনীতি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।